হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। শুক্রবার বিকেল। ধরনীর বুকের সন্ধ্যা নামবে নামবে ভাব বিকেলের এই শেষ প্রহরে ছাদে বসে চা পান করছে পরিবারের লোকজন। মধ্যবয়স্ক মহিলার সাথে তার ছোট্ট মেয়ে মামার বাসায় এসেছে। মেয়েটি বিশাল ছাদের আশেপাশে হাঁটাহাঁটি করে ফুলগাছগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কত রং বেরঙের ফুলগাছ এই ছাদে! নিশ্চয়ই তার কল্পপুরুষ লাগিয়েছে। সে ভাবনা থেকে শরীর ফিরে পেয়ে কপাল কুঁচকাল। আসলেই তো, এ বাসায় আসার পর থেকেই লোকটাকে দেখছে না। প্রায় 1 ঘন্টা যাবৎ এখানে এসেছে। যতই রাগের বসে এ বাসায় আসতে নিষেধ করুক, মেয়েটি ওসব গায়ে লাগায় না। এটা তো নতুন নয়, গায়ে মেখে লাভ কি? বরং উল্টো তারই লাস। কিশোরী মেয়েটি দৌড়ে সিঁড়ির দিকে পা ফালিয়ে উচ্চস্বরে বলল, আম্মু আমি একটু নিচে যাচ্ছি। মেয়ের উড়নচণ্ডী ভঙ্গি দেখে চিন্তিত হলেন তিনি। চায়ের কাপ ঠোঁট থেকে নামিয়ে ভীত কণ্ঠে বলল, আহ আস্তে মা, তাড়াহুড়ো করো না, ব্যথা পাবে গু। বোনের চিন্তা দেখে হাসল উনার বড় ভাই। কাঁধে আলতো করে স্নেহের হাত রেখে বলল, মেয়ে যথেষ্ট বুঝদার, এত চিন্তা করিস কেন? কোথায় বড় হল? বড় মেয়েটার মতো একটু জ্ঞান বুদ্ধি হল না, সারাক্ষণ দৌড়ঝাঁপের উপর থাকে, একটু স্বস্তি নেই। কত করে বুঝাই, বড় হচ্ছ, একটু ম্যাচিউড হও। কে শুনে কার কথা? কোথায় বড় হচ্ছে? মাম্মি আছে বলেই তোর বাসা সারাক্ষণ গমগমে করে কি? মেয়েকে নিয়ে আমার চিন্তা হয় ভাইয়া। আজকাল বন্ধু বান্ধব বেড়েছে ওর। মেয়েটা যে বোকা। মিশুকে শান্তশিষ্ট, শত্রুর দল ওত পেতে থাকলেও টেরও পাবে না। কবে চালাক হবে? মলিন কণ্ঠে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল। সাফওয়ান গিটার হাতে নিয়ে নির্জন রুমে বসে আছে। ফ্লোরে 2 পা ছড়িয়ে বিছানায় হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হাতে ছোট খাটো গিটার, সেটায় আঙুল চালিয়ে মাঝে মাঝে সুর তুলছে। কণ্ঠে তার হতাশা, বিষণ্ণতা। গিটারের টুংটাং আওয়াজে ছেলেটার মন আরও মলিন হয়ে যায়। মনে করে সিরাতের সাথে প্রথম দেখা হওয়ার কথা। বৈশাখ মাসের এক দুপুরের কাটকাট রোদে মেজ চাচার বাসায় যায় খুবই জরুরি কাজে। তখন চাচাতো বোন তন্নি ছিল কলেজে। কিছুক্ষণ পর বারান্দায় বসে থাকা সাফওয়ানের নজর পড়ল বাসার নিচে তন্নির সাথে খিলখিল করে হেঁটে আসা একটি মেয়ে। কিশোরী মেয়েটির মুখে লেগেছিল প্রাণবন্ত হাসি। কি নিয়ে কথা বলতে বলতে দুজনেই রাস্তায় খিলখিল করে হাসছিল। সেই দুপুরের রোদে গরমে ঘামা সিরাতের মুখখানা এক ঝলক দেখে হৃৎস্পন্দন থমকে যায় তার। নাকের মাঝে বিন্দু বিন্দু ঘাম, গরমে বিনুনি করা চুলগুলো কপালে ঘাড়ে লেপ্টে আছে। সাফওয়ান কৌতূহলবশত বারান্দার গ্রিলে হাত রেখে নিচে তীক্ষ্ণ চোখে তাকায়। সিরাত বান্ধবীকে বিদায় জানিয়ে চলে যায় বাসায়। সেই থেকেই তন্নির কাছে সকল ইনফরমেশন নিয়ে মাওনা ছেড়ে পড়ে রইল গাজীপুর। রাত নেই দিন নেই, এক নজর দেখার জন্য ছুটে আসে চাচার বাসায়। তখন থেকেই গাজীপুরই তার হয়ে উঠে নিজ বাসা। কলেজ গেইটে ঘণ্টার পর ঘণ্টা ভালোবাসার মেয়েটির অপেক্ষায় প্রহর গুনে। সকলের কাছে রাগী, চঞ্চল, মুখের উপর কথা বলা ট্যাগ পাওয়া ছেলেটা এই একটা মেয়ের কাছেই বোকা হয়ে যায়। কণ্ঠ কেঁপে উঠে, একটি কথাও বের হয় না। সামনে দাঁড়ালেই শব্দ ভুলে বসে, হাত পা প্রচণ্ডভাবে কাঁপে, ভয়ে চুপসে যায় মুখখানা। ভালোবাসি শব্দটাও বেরুতে চায় না কণ্ঠ থেকে। আস্তে আস্তে নিজের বোকামিতে সাফওয়ান বিরক্ত হয়ে যায়। সাহস করে প্রথমবার প্রপোজাল দেওয়ার পর সিরাতের কাছ থেকে যা তা কথা শুনে অপমান করে। তবুও সে দমে যায়নি। শেষে কোনো উপায় না পেয়ে তন্নিকে দিয়ে বলায়। তবুও ফলাফল শূন্য। একসময় হঠাৎ বাবার কাজে মালয়েশিয়া যেতে হয়। সেখানে বসে অবস্থা আরও খারাপ। মেয়েটিকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যায়। সারাক্ষণ মস্তিষ্কে ঘুরে বেড়ায় সিরাত আর সিরাত। ব্যাকুল মন নিজের ধরা ছোঁয়ার বাইরে। মনে মনে প্রতিজ্ঞা করে ফিরেই আয়োজন করে প্রপোজ করবে সিরাতকে। কিন্তু সেখান থেকে দীর্ঘ 4 মাস পর ফিরে এসে দেখল সিরাত আর নেই।
গাজীপুরের আনাচে কানাচে খুঁজেও হদিস পাওয়া গেল না। তন্নিও বলতে পারল না কিছু। শেষে পুরা কপালের দেহাই দিয়ে ব্যর্থ প্রেমিকের ন্যায় নিজেকে আটকে ফেলে অন্ধকার রুমে। হঠাৎ প্রায় 1 বছর পর তীব্র চাওয়া পাওয়ায় অপ্রত্যাশিতভাবেই এক নির্জন রাতে দেখা হল, যখন সিরাতের দেহের অবস্থা ছিল ভয়ঙ্কর। সেই দেখা থেকে আরও দুর্বল হয়ে পড়ল। নতুন করে কাছে পাওয়ার ইচ্ছে জেগে উঠল তরতর করে। কল্পনা করল ঘর সংসারের, কিন্তু তার দুর্ভাগা কপাল হয়তো এসব চায়নি। উল্টো যাকে ভালোবাসল অজান্তেই সবসময় তার থেকে শুধু কষ্টই পেয়ে গেল। এখনও ধুকে ধুকে দূরত্বের জালে পুড়ে মরছে। তবুও মেয়েটি কখনোই বুঝল না, তার ভালোবাসা গ্রহণ করল না। পেয়েও যেন হঠাৎ এক বিষাক্ত কাঁটার আঘাতে হারিয়ে ফেলল তাকে। আর সেই বিষাক্ত কাঁটা অন্য কেউ নয়, স্বয়ং প্রমুখ চৌধুরী। অতীতের সেই গভীর ভাবনার মাঝেই চাপানো দরজাখানা কারো মৃদু ধাক্কায় খুলে গেল। শরীর ফিরে পেয়ে সাফওয়ানের দৃষ্টি যায় সেদিকে। চমকে তাকায় সে। তৎক্ষণাৎ কপালে গা ভাঁজ পড়ল। লাবণ্য ঠোঁটে হাসি টেনে দুহাত বুকে ভাঁজ করল। স্টান ভাবে দাঁড়িয়ে মিষ্টি কণ্ঠে বলল, সারাক্ষণ এই অসুস্থ অন্ধকার রুমে বসে থাকো কেন? চলো ছাদে যাই, মন ভালো হবে। সাফওয়ান জবাব দিল না। বিরক্ত হয়ে গিটারে নজর দিল। লাবণ্য ঠোঁট উল্টে প্রশ্ন করল, তোমার কি সবসময় মন খারাপ থাকে? এত কষ্ট কেন তোমার হৃদয়ে? কেমন হাসো না, কথা বলো না। সুন্দর রুমটায় জানালা দরজা বন্ধ করে অন্ধকার করে রাখো গো। বরাবরের মতো এবারও ছেলেটি চুপ। লাবণ্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল। তার পাশে অল্প দূরত্ব রেখে শক্ত গলায় বলল, কিপটে লোক, হাসতেও টাকা লাগে, কথা বলতেও মুখ ব্যথা করে। কেমন মেপে মেপে কথা বলো, অসহ্য। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে তোমার এই স্বভাব, তবুও মেনে নেই কারণ। আনমনে কথাগুলো বলেই আলতো করে হেসে চুপ করে রইল। কেন জানি লজ্জা পাচ্ছে। সাফওয়ান এবার কৌতূহল চোখমুখ নিয়ে তার দিকে পূর্ণ দৃষ্টি মেলল। থমথমে গলায় বলল, কারণ আমার শক্ত হাতের থাপ্পড় খেতে ইচ্ছে করে। তাই তো? বেরিয়ে যাবি নাকি সত্যি 2টা দিব? তোমার হাতের শুধু থাপ্পড় কেন, পাপ্পি খেতেও রাজি। লাজুক ভঙ্গিতে কথাগুলো বলেই লাবণ্য দুহাতে মুখ থেকে হাসল। তার কেন জানি মনে হচ্ছে সাফওয়ান এই বুঝি থাপ্পড় দিয়ে গাল দুটো লাল করে দিবে। তবুও সাহস করে বলে ফেলেছে, কারণ যা হওয়ার হবে, এতে যদি সত্যি একটু কাছে আসা যাওয়া যায়, ভালোবাসা যায়, ক্ষতি কি? মানুষটা তাকে মা রবে কাটবে, আবার ভালোও বাসবে। কিন্তু ছোট্ট নরম মেয়েটাকে আদৌ কি এই হৃদয়ভাঙা পুরুষ ভালোবাসবে? জানা নেই কারও। কিশোরী মেয়ের লাগামহীন কথায় মেজাজ চটে গেল সাফওয়ানের। চোয়াল শক্ত করে ধমকে উঠে, লাবণ্য, অতিরিক্ত হয়ে যাচ্ছে। এখনো নাক টিপলে দুধ বেরুবে, তার মুখে কি সব কথা? থাপড়িয়ে দাঁত ফেলে দিব। বের হো রুম থেকে। নাক টিপেই দেখো দুধ বের হয় কিনা। শুধু শুধু মিথ্যে অপবাদ দিবে না সাফওয়ান। আমি মোটেও খারাপ কিছু বলিনি। তোমার ভাষায় আমি শিশু, এবার তুমিই বলো। শিশু দেখলে টপাট তার মুখে চুমু খেতে ইচ্ছে করে না? আদর করতে মন চায় না? সেভাবেই না হয় আমাকে একটু পাপ্পি খেলে। এতে দোষ কি? চুমু খাওয়া দোষের কিছু নয়, বরং দেহ মন চাঙ্গা থাকে। একদমে নির্লজ্জের মতো কথাগুলো বলেই লজ্জায় মাথা নুইয়ে রাখল। লাবণ্যের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। প্রিয় মানুষের সামনে চোখে চোখ রেখে এসব বলা চারটিখানি কথা নয়। কেন জানি এই পুরুষের সান্নিধ্যে আসলেই সে চরম লাগামহীন, অসভ্য আর নির্লজ্জ হয়ে যায়। না চাইতেও মুখ আর চোখকে শাসিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারে না। চোখ চলে যায় ছেলেটির দেহে আর মুখ থেকে বের হয় নানান বেফাস কথাবার্তা। লজ্জারা উড়ে চলে যায় বহুদূর। শুধু খাপছাড়া কথার জালে পুরুষটাকে বিপাকে ফালাতে ইচ্ছে করে। অথচ এই লাজুক মেয়েটি অন্য সকলের কাছে ভদ্র, নম্র, লজ্জাবতী। খুব দরকারে মুখ থেকে বুলিও বের হয় না। সাফওয়ানের মস্তিষ্ক মুহূর্তেই গরম হয়ে গেল। 2 হাত মুষ্টিবদ্ধ করে রক্তচক্ষু মেলে তাকাল। অথচ মেয়েটি নির্বিকার। লজ্জায় মিটি মিটি হাসছে, মাথা নত করে। এবার সাফওয়ান কোমল মেয়েটির বাহু খামচে ধরল। ছোট্ট হৃদয়ের কিশোরী ভীত হয়। চমকে তাকায় ছেলেটির দিকে। সাফওয়ান উঠে টেনে হিঁচড়ে দরজায় পানে নিয়ে যায়। মেয়েটি ব্যথায় কুকিয়ে উঠে। ব্যথাতুর ধ্বনি তুললেও এক চুলো ছাড়ল না ছেলেটি।
নিজেকে বাঁচাতে লাবণ্য বাম হাতের বড় বড় নখ নিমেষেই বসিয়ে দিল সাফওয়ানের হাতে। ছেলেটি ব্যথা পেলেও পাত্তা দিল না, বরং দাঁতে দাঁত চেপে এক ধাক্কায় বাইরে বের করে বলল, এ বাসার আশেপাশে আসতে বারণ করেছিলাম, তবুও এসেছিস, এখন আবার আমাকে নাম ধরে ডাকিস? এত বড় বেয়াদব! আমাকে জ্বালাচ্ছি কেন? চুনোপুটি মেয়ে একটা, ধাক্কা দিলেই ছিটকে পড়বি, অথচ আসিস আমার সঙ্গে লাগতে। মুখের কি ভাষা! এত উৎপাতন! স্কুলে এগুলো শিখায়? চুমু খাবি, আমার ঠোঁটের ঝাঁজ নিতে পারবি? ওই ঠোঁটই আমি পুড়িয়ে ফেলব। দূর হ! আমাকে ফার্দার বিরক্ত করলে মেরে ফেলব। ফুপিকে আজই বিচার দিব, বলবো দিন দিন কতটা অভদ্র হচ্ছিস তুই, চরম লাগামহীন মেয়ে। কথাগুলো বলেই জোরে দরজা লাগিয়ে দিল। এদিকে ছেলেটি টেরও পেল না মেয়েটির চোখে এক সমুদ্র পরিমাণ পানি টলমল করছে। যদি একটি বার গভীর নয়নে তাকাত তবেই অনুভব করত কতটা মনপ্রাণ দিয়ে সে তাকে চায়, তার জন্য হৃদয় কতটা ব্যাকুল। মেয়েটি চাপা আর্তনাদ গিলে চোখ মুছে নেয়, দৌড়ে বাসা থেকে কাঁচতে কাঁচতে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল জলজান্ত একটু একটু করে যত্নে জমিয়ে গড়ে তোলা আকাশসম ভালোবাসা তার কল্পপুরুষকে। ড্রিম লাইট জ্বালানো একটি নোংরা রুমে চেয়ারে বাঁধা অবস্থায় 4টি মধ্যবয়স্ক লোক, নাকমুখে রক্তের ছাপ, ব্যথায় আর্তনাদ করে কখন যে জ্ঞান হারিয়েছে তার হদিস নেই। আহাদ বোতলে পানি এনে তাদের মুখে ছিটিয়ে দিল। দুজন চোখ পিটপিট করে তাকায়। রায়হান ডান হাতে নতুন চকচকে ছুরি তুলে বলল, এই 4 হারামির কথাই বলছিল না? কবির ফোনের ছবির সাথে সামনের লোকদের চেহারা মিলিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এই জানোয়ার গুলাই। কাল সারা রাত এলোপাতারি নাকে মুখে ঘুষি আর দেহে রডের আঘাতে লোকগুলোর এত বছরের যত্ন, উজ্জ্বল পরিপাটি দেহখানা বিবশ রূপ নিয়েছে। তাদের দেখে বুঝাই যাচ্ছে না কাল সকালেও মুখশ্রী সুন্দর ছিল। রায়হান সেই ছুরি হাতে নিয়ে এগিয়ে গেল। এক এক করে বন্দী মধ্যবয়স্ক লোকগুলোর মাথার চুল কেটে নিমেষেই টাক করে দেয়। খুবই পৈশাচিক আনন্দের সহিত স্বাদের চুলগুলো চিরতরে বিদায় করল। বেচারা বন্দী 4 জন কান্নায় ভেঙে পড়ে। সারারাত মার খেয়েও যতটা না কষ্ট হয়েছিল, এবার যেন আরও 3 গুণ কষ্ট বেড়ে যায়। নিজেদের এত যত্নের চুলগুলো হারিয়ে তারা দিশেহারা, বুক ফেটে কান্না আসছে তাদের। অথচ কেউই জানে না কি দোষ নিজেদের, কি করেছে তারা, কেনই বা তুলে আনা হল। আহাদ আর রায়হান মিলে কাল অপহরণ করে তাদের। সাধারণত এরা কক্সবাজারে সিরাতের দিকে বাজে নজর দিয়েছিল। মুচকি মুচকি হাসছিল। তৎক্ষণাৎ প্রমুখ তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে ভিডিও ছবি তুলেই কবিরকে দেয়। এরপর থেকেই লোক লাগায় তাদের পিছনে। কালকেই ধরা পড়ে সবাই। সেই থেকেই আহাদের হিংস্রতার শিকার হয়ে গায়ে দাগ পড়ে যায়। তেজি রাগচটা ছেলেটির মাথা হুটহাট গরম হয়। সেকেন্ডের মাঝে খুন করে ফেলতে পারে। লোকগুলো তাকালো নিভু নিভু চোখে। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করল প্রমুখ। হুঙ্কার ছেড়ে বলল, মেরে ফেলেছিস নাকি আস্ত আছে? রায়হান কাছে গিয়ে বলল, বেঁচে আছে, তবে হসপিটালের আইসিইউতে ভর্তি হতে হবে। আহাদ মাঙ্গের পোলার হাতে পড়লে কেউ আস্ত থাকে? শালায় পুটি মাছের মতো টিপি দিয়া মায়েরা ফালায়। মনে হয় ভুক্তভোগীরা আহাদের প্রাক্তন। কবির মুখ বাঁকিয়ে কথাগুলো বলল। আহাদ রেগে তেড়ে যায় তার দিকে। প্রমুখ পেছন থেকে থমথমে গলায় বলল, তোর মতো আহাদ বলদ নয়, সারাক্ষণ বুয়ের আঁচল ধরে বসে থাকিস, খুন করবি কখন? আহাদ রে দেখেও তো শিখতে পারিস। বেটা ফুর্তিও করে কাজও করে, আর তুই কাচকলা। কয়েকদিন পর শুনব কবির সুখ দিতে না পারায় মারিয়া ডিভোর্স দিল তাকে। তৎক্ষণাৎ ঘর কাঁপিয়ে হেসে উঠল রায়হান। আহাদ কবির রাগে কটমট করে তাকায়, মনে মনে আওড়ায়, খাটাস লোক। গলা খাকরি দিয়ে কাটকাট গলায় কবির প্রমুখের উদ্দেশ্যে বলল, একদম ডিভোর্স দিবে না মারিয়া, আমি বলতে পাগল। কয়েকদিন পর দেখবেন মামা হওয়ার সুখবর পেয়ে মিষ্টি খাচ্ছেন। ওর পেট থেকে আমার বাচ্চা বের হবে, বাবা বাবা বলে ডাকবে। তখন কিন্তু আপনারই হিংসে হবে, এটা আমি ঢের জানি। কাজকর্মে আপনাকে টপকা দিতে না পারলেও আগে বাবা হয়ে দেখাবো। ইটস মাই চ্যালেঞ্জ। কবির, মুখে মুখে তর্ক করবি না। তুই আমার চামচে সবসময় পিছনেই পড়ে থাকবি। বাবা হওয়ার চ্যালেঞ্জেও ডাব্বাগু। তবে দেখিয়েই দিন আপনার পাওয়ার কতটা গু।
প্রমুখ রাগে ফোঁস করে তেড়ে গেল। কবিরের কলার ধরতেই চুপসে গেল বেচারা। হালকা ঢোক গিলে মিন সুরে বলল, সব কথা সিরিয়াসলি নিতে হয় না স্যার। দুষ্টুমি করেছি। আপনাকে কিছুতেই কেউ টপকাতে পারবে না। হি হি। ছাড়ুন স্যার, ব্যথা পাই। আমার কিছু হয়ে গেলে অল্প বয়সে মারিয়া স্বামী হারা হবে। তখন আপনারই কষ্ট হবে। আবার মারিয়াকে বিয়ে দিবেন, টাকা খরচ, চিন্তা হবে নানান কারণে, আপনিও অক্কা পেতে পারেন। তাই বলছি, রাগের বসে আমাকে মাফ করুন। আপনার বোন রূপী মারিয়াকে স্বামী হারা থেকে বাঁচান। নিজে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট হারানের থেকে রক্ষা পায়। এক ঢেলে 3 পাখি। নেক্সট টাইম কিছু বললে মুখ ফাটিয়ে দিব। লাস্ট ওয়ার্নিং দিলাম। শুধুমাত্র মারিয়ার কথা চিন্তা করে। তুই বেলেহাজ হলেও মারিয়া ভদ্র, সহজ সরল। তাই ছেড়ে দিলাম। প্রমুখ আলগোছে শাসিয়ে তাকে ছেড়ে দিল। কবির যেন হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে বলল, মারিয়া ভদ্র না ছাই, লুচি একটা। যে যার ঘর করে সেই ভালো জানে। ঘরওয়ালি কেমন জল্লাদ, নির্লজ্জ। প্রমুখ লোকগুলোর মুখের বাঁধন খুলতে বলল রায়হান আর আহাদকে। তারা বাঁধন খুললেও দুর্বল লোকগুলো তাকাতে পারছিল না। দাঁড়িয়ে উঠার শক্তিটুকুও নিঃশেষ। প্রমুখ রায়হানের চুল কাটার কাজ দেখে কুটিল হাসল। এক এক করে সবার টাক মাথায় জোরে থাপ্পড় মেরে শব্দ করে হেসে উঠে। তার ছেলেগুলো আসলেই পারেও বটে। অতঃপর এক দামরা লোকের তাক্ত চোয়াল শক্ত করে ধরে বলল, মেয়েদের দিকে তাকানোর ফল ভোগ করতে কেমন লাগল? লোকটা ভাবল, কি কারণে তারা এখানে, নিজেরাও জানে না, শুধু জানে ভুল করেছে। তার বিনিময়ে সারা রাত নির্মমভাবে মার খেয়েছে। পাশের চেয়ার থেকে এক লোক আহাজারি করে বলল, যদি কোনো ভুল করি থাকি মাফ করি দেন। আমার বউবাচ্চা আছে। সারা রাইতো হয়তো কাইল খুঁজছে। যাইতে দেন গু। তার দেখা দেখি সবাই বলতে থাকে। আহাদ একজনের মুখ বরাবর লাথি মেরে চেঁচিয়ে উঠে বলল, তোদের মতো চুনোপুটি মায়েরা হাত ময়লা করতেও চাই না। যদি মারতেই চাইতাম এখনও নিঃশ্বাস নিতে পারতি না। শুধু হালকা পাতলা মশলা মেখে বুঝাই দিলাম, মায়া দেখলে বেহায়া নজরে তাকাবি না, নয়তো পরের বার চোখ দুইটার সাথে থাকবো নাকি সন্দেহ। সবাই হু হু করে কেঁদে উঠে। হাত জোর করে বলল, জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবো না। এই বারের মতো মাফ করেন। তবুও আর মায়েরেন না। বাসায় পরিবার আছে, ছাইরা দেন। প্রমুখ সিগারেট ধরিয়ে এক টান দিয়ে বলল, শপথ কর, বাংলাদেশের সব কচি মেয়ে আমার মেয়ে, মহিলাগুলো আমার মা। যদি ভুলেও তাকাই এই চোখ দুইটা থাকবে না। লোকগুলো একসাথে হাত জোর করে কাদো কাদো হয়ে বলল, বাংলাদেশের সব কচি মেয়ে আমার মেয়ে, মহিলাগুলো আমার মা। যদি ভুলেও তাকাই এই চোখ দুইটা থাকবে না। গুড। এইবারের মতো মাফ করলাম। মনে রাখিস, আমি এতটাও ভালো নই। শুধু এই প্রথম বলে মাফ পেলি। বইয়ের বিষয়ে আমি খুব সেন্সিটিভ। আজ থেকে আমাদের লোক সারাক্ষণ নজরে নজরে রাখবে তোদের। ভুলেও বাসে, রাস্তায়, ফুটপাতে, দেশের আনাচে কানাচে কোনো নারীর দিকে চোখ দিতেই ধরে আবার নিয়ে আসবে, তখন কিন্তু ছাড়ব না। এক কূপেই উপরে খি। প্রমুখের কথায় ভয়ে থরথর করে কেঁপে উঠল সবাই। সকলের গায়ে থেকে বাঁধন খুলে দিতেই প্রমুখের পা ধরে মাফ চাইল। প্রমুখ লাথি মেরে বিরক্তির সহিত বলল, ঠং বন্ধ কর। সিরাতের দিকে তাকানোর আগে মনে ছিল না? এখন নাটক করিস? যাহ, দূর হো চোখের সামনে থেকে গি। কথা শেষেই আহাদের উদ্দেশ্যে প্রমুখ বলল, সবাইকে হসপিটালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার ব্যবস্থা কর। তারপর বাসায় পৌঁছে দিস। আহাদ নিজের কাঁধে কাজ পেতেই তা সম্পূর্ণ করার জন্য বেরিয়ে গেল। কবির, রায়হান আর প্রমুখ রাস্তায় বের হল। গাড়িতে উঠিয়ে আহাদ স্টার্ট দেওয়ার সময় প্রমুখ চিৎকার করে বলল, ভুলেও আমাদের কথা কাউকে বলার চেষ্টা করলে মেরে ফেলব। কাল তোদের সাথে কি হয়েছে এগুলো কাউকেই বলবি না, মনে থাকবে? লোকগুলো মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে গুই। কি করছো বেইবি গুই? প্রমুখের ডাকে পেছন ঘুরল সিরাত। বারান্দার সোফায় বসে একটি বই পড়ছিল। রাত তখন অনেকটা। প্রমুখের ঘামাক্ত মুখ, দেহ অবলোকন করে ধীর পায়ে উঠল সিরাত। ছেলেটি ক্লান্ত মুখে তার দিকেই গা নয়নে তাকিয়ে আছে। সিরাত আলতো পায়ে হেঁটে একদম নিকটে দাঁড়িয়ে হঠাৎ গলা জড়িয়ে ধরল।
ছেলেটির বুকের মাঝে নাক ঠেকিয়ে স্বামীর ঘামযুক্ত দেহের ঘ্রাণ টেনে নিয়ে চোখ বন্ধ করল। বুয়ের এহেন কাণ্ডে প্রমুখের কপাল কুঁচকে গেল। সিরাতের বাহু ধরে দূরে সরানোর বৃথা চেষ্টা করে বলল, আরে কি করছো? আমায় গায়ে গন্ধ। বাইরে থেকে এসে ফ্রেশ হয়নি। সিরাত হাতের বাঁধন শক্ত করে ভেজা শার্টে নাক ঘষে বলল, আমার ভালো লাগছে। এই ঘ্রাণটা দারুণ ঘু। ঠোঁট টিপে হাসল প্রমুখ। বুয়ের লতানো কোমর খানা খসকসে হাতে শক্ত করে চেপে ধরল, মুখ নামিয়ে সিরাতের দিকে ঝুঁকে কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, ম্যাডাম দেখি খুব মুডে আছে।